প্রিয় স্টুডেন্ট, আজকে আমি একটি প্লেন এবং একটি স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো। তো প্রথমে আমি একটা প্লেন এঁকে নিই। যদি প্লেনটার সমীকরণ ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 এবং একটা স্ট্রেট লাইন ধরে নিই এদিক দিয়ে বেরিয়ে গেছে, এখানে ছেদ করে। স্ট্রেট লাইনটার সমীকরণ ধরি x মাইনাস x1 বাই a1 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b1 ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c1। একটা স্ট্রেট লাইন ধরে নিয়েছি। এই স্ট্রেট লাইনটা যেটা এখানে ছেদ করে এদিক দিয়ে বেরিয়ে গেছে, আর একটা প্লেনের আমি ছবিটা রেখেছি, তার ইকুয়েশনটা হলো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। এখন এই স্ট্রেট লাইনটা এই প্লেনের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা আজকে নির্ণয় করে দেখাবো। তো এই প্লেনের এই যে স্ট্রেট লাইনটা আছে তার উপরে কোন একটা বিন্দু আমি নিলাম P। এই বিন্দু থেকে এই প্লেনের উপরে লম্ব টানলাম PM। যে বিন্দুতে লম্বটা হলো অর্থাৎ এই লম্বের যে পাদবিন্দু M, অতএব cos 90 মাইনাস থিটা অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা এবং অবিলম্ব তার মধ্যবর্তী কোণ, সেটা কিভাবে নির্ণয় করবো না, এর যে dr আছে ABC এবং এর যে dr আছে সেই dr দিয়ে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ কি হবে না a1 প্লাস b1 প্লাস c1 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটাই হয়ে যাবে কি না এর মধ্যবর্তী কোণ অর্থাৎ cos 90 মাইনাস থিটা। তাহলে এইখান থেকে আমরা খুব সহজে cos 90 মাইনাস থিটা সমান কি হয় না sin থিটা। তাহলে sin থিটা কষ্ট হবে a1 প্লাস b1 প্লাস c1 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটাই হয়ে যাবে প্লেন এবং স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ sin থিটা। অর্থাৎ sin থিটা এখান থেকে থিটা আমরা বের করতে পারবো। অর্থাৎ খুব সহজে আমরা একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেনের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এবার দেখো, লক্ষ্য করো যে এই স্ট্রেট লাইনটা এবং এই প্লেনটা যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে অভিলম্ব এবং এই স্ট্রেট লাইনটা পরস্পর সমান্তরাল হবে। এবার দেখো, লক্ষ্য করো এই প্লেনটি এবং এই সরলরেখাটি যদি পরস্পর লম্ব হয়, সেই পরস্পর লম্ব হওয়ার শর্ত কি হবে না a বাই a1 ইকুয়ালস টু b বাই b1 ইকুয়ালস টু c বাই c1। কেননা এই প্লেনটা এবং এই স্ট্রেট লাইনটা পরস্পর লম্ব হলে পারে এই স্ট্রেট লাইন এবং প্লেনের অভিলম্ব পরস্পর সমান্তরাল হবে। সেই ক্ষেত্রে
এই স্ট্রেট লাইনের যে ডিআর এবং অভিলম্বের ডিআর সেটা সমানুপাতি হবে। আর এই প্লেনটা এবং স্ট্রেট লাইনটা যদি পরস্পর প্যারালাল হয় সেই ক্ষেত্রে a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0 হবে। এটা হবে কি ওই স্ট্রেট লাইন এবং ওই প্লেনটা সমান্তরাল হওয়ার শর্ত। এবারে একটি সরল রেখা একটি প্লেনের উপরে থাকার শর্ত নির্ণয় করব। দেখো আমি একটা প্লেন এঁকেছি এবং তার উপরে একটা সরল রেখা আমি এঁকেছি। প্রথমত এই প্লেনটি এবং এই সরলরেখাটি পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে সমান্তরাল হওয়ার শর্ত কি হবে না a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই যে লম্ব এর যে অভিলম্ব সেই অভিলম্বের সঙ্গে সরলরেখাটা 90 ডিগ্রি কোণ করবে। অভিলম্বের ডিআর এ বি সি আর এই সরলরেখার ডিআর হলো a1 b1 c1। তাহলে এটা হলো সমান্তরাল হওয়ার শর্ত। আর যদি এই সরলরেখাটা এই প্লেনে থাকে তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দু এই প্লেনে থাকবে। অর্থাৎ এই সরলরেখার উপরে একটা বিন্দু দেখতে পাচ্ছি x1 y1 z1। তাহলে x1 y1 z1 টা যদি এই প্লেনে থাকে তাহলে শর্ত সিদ্ধ করবে, এই প্লেনকে সিদ্ধ করবে। x1 y1 z1 বিন্দুটা যদি এই প্লেনে থাকে তাহলে x1 y1 z1 এই প্লেনের সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এটা হলো কি না ওই সরলরেখার উপর একটা বিন্দু ওই প্লেনের উপরে আছে। তাহলে প্রথমে যে শর্তটা লিখেছি সেটা হলো কি যে ওই সরলরেখাটা এই প্লেনের সমান্তরাল। আর দ্বিতীয়টা শর্ত হলো যে ওই সরলরেখার একটা বিন্দু ওই সরলরেখার উপর একটা বিন্দু ওই প্লেনে আছে। অর্থাৎ এই দুটো একসঙ্গে প্রমাণ করে যে ওই সরলরেখাটা পুরোপুরি প্লেনে আছে। অর্থাৎ একটা সরলরেখা পুরোপুরি এটা প্লেনে থাকার শর্ত হলো যে না ওই সরলরেখার যে ডিআর এবং ওর যে নরমালের যে ডিআর আছে প্লেনের যে নরমালের ডিআর আছে তার গুণফলের যোগফল 0 হবে এবং সরলরেখার উপর যে কোনো বিন্দু ওই প্লেনে থাকবে। দেখো লক্ষ্য করো এখানে একটি সরলরেখা এবং একটি প্লেনের সমীকরণ দেওয়া আছে। ওই সরলরেখা এবং প্লেনের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো ধরি সরলরেখা এবং প্লেন নির্ণয় করব। যে সরলরেখা দেওয়া আছে সেই সরলরেখার ডিআর কি না সরলরেখার ডিআর 2 2 1। আর যে সমতলটা দেওয়া আছে সমতলের অভিলম্বের ডিআর কি হবে না সমতলের অভিলম্বের ডিআর 6 - 3 2। তাহলে পরে ওই সমতল এবং স্ট্রেট লাইনটার সমতল এবং সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে sin থিটা সমান কি হবে না আগের সূত্র অনুসারে কি হবে 2 * 6 প্লাস 2 * -3 প্লাস 1 * 2 by root over of 2 square plus 2 square plus 1 square root over of 6 square plus minus 3 square plus 2 square just to 12 plus minus 6 plus 2 by root over of 4 4 8 9 root over of 36 plus 9 plus 4 equals to 8 by 3 49 মানে 8 by 21। থিটা সমান হবে sin ইনভার্স 8 by 21। তাহলে এটা হয়ে যাবে ওই সমতল এবং সরলরেখার মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে একটি সমতলের সাপেক্ষে একটি প্রদত্ত বিন্দু প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় দেখছি তোমরা লক্ষ্য করো। তা আমি এখানে একটা প্লেন নিয়েছি সেই প্লেনের সমীকরণে x প্লাস gy প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। একটা বিন্দু নিয়েছি যার স্থানাঙ্ক হলো আলফা বিটা গামা। তো এই বিন্দুটার এই তলের সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করব। ধরি প্রতিবিম্ব বিন্দু p ড্যাশ যার স্থানাঙ্ক আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ। ঠিক আছে, এবারে p আর p ড্যাশ যুক্ত করে দিলাম। p আর p ড্যাশ যুক্ত করে দিলাম। তাহলে নিঃসন্দেহে মাঝে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা নিশ্চয় প্রতিফলক তলে থাকবে। ধরি এই বিন্দুটা হলো m। p p ড্যাশ যুক্ত করে দিলাম।
তাহলে মাঝে যে বিন্দুটা সেটা নিঃসন্দেহে প্রতিফলক তলে থাকবে, যেহেতু প্রতিফলক তল থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। ধরি এই বিন্দুটা হলো এম। এবার দেখো, লক্ষ্য করো যে যেহেতু পিপি ড্যাশ ওই তলের উপর লম্ব, নিঃসন্দেহে পিপি ড্যাশ অর্থাৎ প্রতিবিম্ব এবং ওই বিন্দু যুক্ত করলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা নিঃসন্দেহে ওই তলের উপর লম্ব হবে। এবার তাই যেহেতু সমতলটার সমীকরণ x প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 এবং pp ড্যাশ হলো ওই সমতলের উপর লম্ব, তাহলে এবারে pp ড্যাশ যে সরলরেখায় আছে বা যে সরলরেখা বরাবর সেই সরলরেখার dr কি হবে না abc। তাহলে pp ড্যাশ সরলরেখার সমীকরণ কি হবে না x minus alpha by a equals to y minus beta by b equals to z minus gamma by c equals to r ধরা যাক। এবার দেখো, লক্ষ্য করো এই সরলরেখার উপরেই p বিন্দু আছে, তাই এই সমীকরণটা পেলাম। এই সরলরেখার উপর p ড্যাশ বিন্দুটাও আছে। তাহলে এবারে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা জানি ar প্লাস আলফা, br প্লাস বিটা, cr প্লাস গামা হয়। তাহলে r এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য এই স্থানাঙ্কটার সঙ্গে সমান হবে। ধরি r এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য এই p ড্যাশ বিন্দুটা এই স্থানাঙ্ক হয়। ধরি r এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য ar প্লাস আলফা, br প্লাস বিটা, cr প্লাস গামা এই বিন্দুটা p ড্যাশ বিন্দুটা হয়। তাহলে এবারে ar প্লাস আলফা সমান আলফা ড্যাশ, br প্লাস বিটা সমান br প্লাস বিটা সমান বিটা ড্যাশ, cr প্লাস গামা সমান গামা ড্যাশ। এবার দেখো, লক্ষ্য করো p এবং p ড্যাশ এর মধ্যবিন্দু m। তো m বিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে? নিঃসন্দেহে আলফা প্লাস আলফা ড্যাশ বাই 2, বিটা প্লাস বিটা ড্যাশ বাই 2, গামা প্লাস গামা ড্যাশ বাই 2। এবার দেখো, লক্ষ্য করো যে আলফা স্থানাঙ্ক p বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা গামা আর p ড্যাশ বিন্দু স্থানাঙ্ক আমি এই আকারে পেলাম। তাহলে m বিন্দু স্থানাঙ্ক আমরা খুব সহজেই পেয়ে যাব যে আলফা প্লাস আলফা ড্যাশ বাই 2 মানে আলফা প্লাস আলফা ড্যাশ মানে এই মানটা, অর্থাৎ ar প্লাস আলফা বাই 2, বিটা প্লাস br প্লাস বিটা বাই 2, গামা প্লাস cr প্লাস গামা বাই 2। অর্থাৎ হয়ে যাচ্ছে আলফা প্লাস ar বাই 2, বিটা প্লাস br বাই 2, গামা প্লাস cr বাই 2। এবার এই বিন্দুটা m বিন্দুটা কি এই তলে আছে, সেই তলে যদি আমি বসিয়ে দিই বিন্দুটা, অর্থাৎ যেহেতু m বিন্দুটা এই তলে আছে তাহলে ওই সমীকরণকে সিদ্ধ করবে। অতএব a ইনটু আলফা প্লাস ar বাই 2 প্লাস b ইনটু বিটা প্লাস br বাই 2 প্লাস c ইনটু গামা প্লাস cr বাই 2, গামা প্লাস cr বাই 2 প্লাস d ইকুয়ালস টু 0। এইখান থেকে যে r এর মানটা পাবো সেই r এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে m বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব এবং এই p ড্যাশ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এখান থেকে r এর মানটা পাবো, r এর মানটা যে সরলরেখায় পাবো এরকম a আলফা প্লাস a স্কয়ার r বাই 2 প্লাস b বিটা প্লাস b স্কয়ার r বাই 2 প্লাস c গামা প্লাস c স্কয়ার r বাই 2 ইকুয়ালস টু মাইনাস d, r কমনলি a স্কয়ার r বাই 2 কমনলি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু মাইনাস d মাইনাস a আলফা মাইনাস b বিটা মাইনাস c গামা। তাহলে r ইকুয়ালস টু হবে মাইনাস 2d প্লাস a আলফা প্লাস b বিটা প্লাস c গামা বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই r টার মান যেই পেয়ে যাব, এই r এর মান পেয়ে গেলে আমি এই বিন্দুটা অর্থাৎ আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ বিন্দুটা আমি খুব সহজেই পেয়ে যাব, অর্থাৎ p বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। দেখো, লক্ষ্য করো এখানে একটা एग्जांपल নিয়েছি, একটা প্লেন তার সমীকরণ 2x y z 0, একটা বিন্দু p তার স্থানাঙ্ক নিয়েছি 3 5 7।
এই পি বিন্দু এই সমতলের সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। ধরি পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক পি ড্যাশ, যার স্থানাঙ্ক ধরে নি আলফা বিটা গামা। পি পি ড্যাশ যুক্ত করে দিই। মধ্যবর্তী বিন্দুটা অবশ্যই সমতলে থাকবে। পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা গামা ধরে নিচ্ছি। পি পি ড্যাশ যে সরলরেখা তার সমীকরণ হবে পি পি ড্যাশ সরলরেখার সমীকরণ কি হবে না x - 3/2, x - 3, এখানে 3 5 7 আছে ওই বিন্দুগামী, তাহলে x - 3 হলো 2, কেন না এর নরমালের ডিআর হবে 2 1 1, যেহেতু x এর সহগ 2, y এর সহগ 1, z এর সহগ 1, তাহলে p p ড্যাশ সরলরেখার সমীকরণ হবে x - 3/2 y - 5/1 z - 7/1 r ধরে নিই। তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে না 2r + 3 r + 5 r + 7। এই পি পি ড্যাশ সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এই আকারে হবে r এর বিভিন্ন মানের জন্য। তো পি ড্যাশ যে বিন্দুটা আছে সেই বিন্দুটা যেহেতু ওই সরলরেখার উপরেই আছে, তাহলে r এর কোন একটা নির্দিষ্ট মানের জন্য পি ড্যাশ বিন্দুটার স্থানাঙ্ক এই স্থানাঙ্কের সঙ্গে সমান হবে। সেই ক্ষেত্রে r এর একটা নির্দিষ্ট মানের জন্য আমরা পাবো 2r + 3 alpha, r + 5 beta, r + 7 gamma। অর্থাৎ এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এটা r এর বিভিন্ন মানের জন্য, তাহলে p ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক আমি ওই আকারে লিখতে পারবো, অর্থাৎ 2r + 3 r + 5 r + 7। ঠিক আছে, এবারে p p ড্যাশ এর মধ্যবিন্দু যদি m হয়, তাহলে m বিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিঃসন্দেহে এইটা এটার যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 3 + alpha/2, 5 + beta/2, 7 + gamma/2। অতএব m বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই m বিন্দু p b ড্যাশ এর মধ্যবিন্দু, যেটা কিনা ওই সমতলে আছে, তাহলে m বিন্দুর স্থানাঙ্ক কি হবে না 3 + আলফা, মানে এই মানটা, অর্থাৎ এই মানটা 2r + 3/2, 5 + r + 5/2, 7 + r + 7/2, অর্থাৎ হয়ে যাচ্ছে 3 + r, r/2 + 5, r/2 + 7। যেহেতু এই বিন্দুটা আগে আমি বলেছি থিওরিতে, যেহেতু এই বিন্দুটা এই প্লেনে আছে, তাহলে এই প্লেনের সমীকরণকে সিদ্ধ করবে। অতএব কি হবে, যেহেতু এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে, অতএব 2 × 3 + r + r/2 + 5 + r/2 + 7 = 0, যেহেতু 2x + y + z = 0, এটা ইমপ্লাই করবে 6 + 2r + r + 12 = 0, 3r + 18 = 0, তাহলে r হচ্ছে -18/3, মানে -6। r এর মানটা পেয়ে গেলে আমি m বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। m বিন্দু স্থানাঙ্ক আমার দরকার নেই, আমার p ড্যাশ বিন্দু স্থানাঙ্ক দরকার, যেটা কিনা p বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক। অতএব p ড্যাশ বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ প্রতিবিম্ব বিন্দুর যে স্থানাঙ্ক, সে p ড্যাশ বিন্দু স্থানাঙ্ক, p ড্যাশ অর্থাৎ প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক সমান কি হবে তাহলে 2r + 3, অর্থাৎ -12 + 3, r + 5, -6 + 5, r + 7, -6 + 7 এটাই হবে -9, -1, -1। এই অতএব p বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল -9, -1, 1। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো।